শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুসন্ধানী পাঠের অধ্যায় 4 কোষ বিজ্ঞান সম্পর্কে পড়ব। তো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো জানবো: উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলোর গঠন এবং কাজ, কোষের বিভাজন ও সংখ্যা বৃদ্ধি, অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। স্কুল ঘরের বাইরে তাকালেই তুমি দেখবে আমাদের চারপাশে কত রকম জীবনের সমাহার। ছোট বড় গাছ, নানান রঙের পাখি, পোষা প্রাণী আর মানুষ তো আছেই। এসব জীব আমাদের চোখের সামনেই ছোট থেকে বড় হয়। একটি জড় পদার্থ যেমন কদম, বই বা ঘর নিজে নিজে বড় হয় না, অথচ একটা জীব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু করে বড় হয়। কিভাবে ঘটে এই ব্যাপারটি? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের ফিরতে হবে ছোট থেকে আরো ছোট পর্যায়ে। জানতে হবে জীবনের গাঠনিক এককের পরিচয়। তোমরা এর মধ্যে নিশ্চয়ই জেনে গেছো যে জীবের গাঠনিক একক হচ্ছে কোষ। আমরা ছোট বড় যত জীব দেখি সেগুলোর সবগুলোরই গঠনের একক হিসেবে আছে কোষ। তো আজকে আমরা কোষ সম্পর্কে জানবো। জীবের বড় হবার প্রক্রিয়ায় সেগুলোর নতুন নতুন কোষ তৈরির প্রয়োজন হয়। এসব নতুন নতুন কোষ কিভাবে তৈরি হয়, কিভাবে জীবের বৈশিষ্ট্য ঠিক রেখে কোষের সংখ্যা বৃদ্ধি হয়, এমন প্রশ্ন আমাদের মনে আসা স্বাভাবিক। বিজ্ঞানীরা এই প্রশ্নগুলো নিয়ে ভেবেছেন। আনন্দের বিষয় হচ্ছে তারা গবেষণা করে এগুলোর উত্তরও বের করেছেন। আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব এখানে। জানবো জীবকোষের পরিচয়, সেগুলো সংখ্যা বৃদ্ধির পদ্ধতি, কোষের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়ায় যদি কোনো অস্বাভাবিকতা সৃষ্টি হয় তবে তা জীবের জন্য কি কোনো পরিণতি ডেকে আনে ইত্যাদি। তবে তার আগে আমাদের কোষের গঠন, উপাদান ও বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিতে হবে। আমরা এখন কোষ পরিচিতি সম্পর্কে পড়ব। সকল জীবই কোষ নিয়ে গঠিত। বাংলা কোষ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেল, যার আক্ষরিক অর্থ ছোট ঘর বা প্রকোষ্ঠ। সেল নামকরণটি করেছেন বিজ্ঞানী রবার্ট হুক, যিনি অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক। তিনি অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর একটি বোতলের কর্ক পর্যবেক্ষণ করেছিলেন, খালি চোখে যা দেখা যায় না। তাই তিনি দেখলেন অণুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা ব্যবহার করে কর্কের কাঠের কোষগুলো একের পর এক ছোট ছোট ঘরের মতো করে সাজানো দেখাচ্ছিল বলে রবার্ট হুক এগুলোর নাম দিলেন সেল। এখানে তোমরা ছবিটি দেখতে পাচ্ছ, রবার্ট হুকের দেখা কর্কের কোষ। এই যে এখানে ছোট 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 করে ঘরের মতো সাজানো রয়েছে। আর পাশের ছবিটি হলো রবার্ট হুকের অণুবীক্ষণ যন্ত্র। রবার্ট হুক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করেছিলেন। আমরা ইটের পর ইটের গাঁথুনিতে যেমন একটি বড় বাড়ি তৈরি হতে দেখি, তেমনি কোষের পর কোষ যুক্ত হয়ে একটি বহুকোষী জীবদেহ তৈরি হয়। তার মানে উপরের ছবিটি যদি আমরা দেখি, এখানে কিন্তু ঠিক বক্স আকারে একটির পর একটি কিন্তু সাজানো রয়েছে। অর্থাৎ কোষের সাথে একটির পর একটি মিলিত হয়ে কিন্তু একটি বহুকোষী জীবদেহ তৈরি হয়। বহুকোষী জীবদেহে কোটি কোটি কোষ থাকতে পারে, তবে বিভিন্ন অঙ্গে অবস্থান ও জীবদেহের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে কোষগুলোর মধ্যে আকৃতি এবং কাজের ভিন্নতা থাকে। যেমন মানব শরীরের মস্তিষ্ক এবং কিডনির কোষগুলো দেখতে ভিন্ন ভিন্ন, সেগুলোর কাজও আলাদা, কিন্তু সেগুলোর গঠন উপাদান অনেকটা একই রকম। এসব উপাদান নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। কোষকে বলা হয় জীবের গঠন এবং কাজ সম্পাদনের একক। অর্থাৎ একটি জীবের শারীরিক গঠনের এককই হচ্ছে কোষ। আবার তার যে কোনো কাজ সম্পন্ন হওয়ার প্রাথমিক জায়গাটাও হচ্ছে কোষ। কিছু কিছু জীব আছে যেগুলো এককোষী, যেমন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার শরীরে শুধুমাত্র এক কোষ রয়েছে। অ্যামিবা, ইস্ট এগুলো এককোষী প্রাণী। এককোষী জীব এতই ক্ষুদ্র যে সাধারণত অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলোকে দেখা যায় না। আমরা আমাদের খালি চোখে যত জীব দেখি সেগুলো সবাই বহুকোষী। যেমন গাছপালা, মানুষ, হাঁস মুরগি ইত্যাদি বহুকোষী, কারণ এদের শরীরে কিন্তু অনেক কোষ রয়েছে। এসব জীব তৈরি হয় অনেক অনেক কোষ মিলে। এখানে আমরা শর্করা, লিপিড এবং প্রোটিন এই তিনটি উপাদান নিয়ে জানবো। শর্করাকে বলা হয় কার্বোহাইড্রেট। মূলত এই শর্করা হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যার প্রতিটি অণুতে
কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে, এবং হাইড্রোজেনের পরমাণুর সাথে অক্সিজেনের পরমাণুর অনুপাত হয় ঠিক পানির মতো 2:1, অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু থাকবে। জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এই শর্করা। তার মানে শর্করা থেকে আমরা প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকি। লিপিড জীবদেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থের নাম, যা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত হয়, সেটি হলো লিপিড। লিপিডের প্রধান কাজই হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখা, এবং কোষ পর্দার গাঠনিক উপাদান হিসেবে এটি কাজ করে। তো শর্করা থেকে আমরা যে শক্তিগুলো পাই, সেই শক্তি সঞ্চয় রাখে লিপিড। এবার প্রোটিন। প্রোটিন হলো এক প্রকারের বৃহৎ আকারের জৈব অণু, যা একাধিক অ্যামিনো অ্যাসিডের মধ্যে রাসায়নিক সংযোগ বা বন্ধনের মাধ্যমে তৈরি হয়। তার মানে আমরা বলতে পারি প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের মিশ্রণের মাধ্যমে কিন্তু এই প্রোটিন তৈরি হয়, অর্থাৎ রাসায়নিক বন্ধনের মাধ্যমে। বিভিন্ন প্রোটিন জীবদেহের ভেতরে নানা কাজ সম্পাদন করে এবং বিভিন্ন ওই কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন জীব দেখতে আলাদা হলেও সেগুলোর গঠন ও কাজ সম্পন্নকারী কোষগুলোর মৌলিক উপাদান একই রকম। সকল জীবের কোষই শর্করা বা কার্বোহাইড্রেট, এই লিপিড, প্রোটিন নামের জৈব অণু দিয়ে কিন্তু তৈরি হয়। তো এখন আমরা শর্করা, লিপিড এবং প্রোটিন যে অণু বিষয়গুলো সম্পর্কে পড়লাম, সকল জীবের এই কোষগুলো কিন্তু এই জৈব অণুগুলো দিয়েই তৈরি হয়। উপাদানের দিক থেকে একই হলেও ভিন্ন জীবের কোষগুলোর ভেতরে গঠনগত পার্থক্য থাকতে পারে। যেমন উদ্ভিদ ও প্রাণী কোষের ভেতর গঠনগত কিছু পার্থক্য আছে। এমনকি মানুষের শরীরে বিভিন্ন অংশের কোষগুলো গঠন ও কাজের দিক থেকে আলাদা বৈশিষ্ট্য। একটি কোষ যেসব ছোট ছোট অংশ নিয়ে গঠিত, সেগুলোকে কোষের অঙ্গাণু বলা হয়। নিচে আমরা উদ্ভিদ ও প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণুর কাজ সম্বন্ধে জানবো। তাহলে আমরা বলতে পারি একটি কোষে আবার বিভিন্ন অঙ্গ রয়েছে। এবার আমরা সেই অঙ্গগুলো সম্পর্কে জানব। উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলোর গঠন এবং কাজ। আকার ও আয়তনের দিক থেকে কোষ অত্যন্ত ক্ষুদ্র হলেও এগুলোর গঠন উপাদান বেশ বৈচিত্র্যময়, আর কোষের এসব গঠন উপাদানের কাজের পরিধিও বিস্তৃত। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষীয় অংশ। তার মানে উদ্ভিদের বা প্রাণীর এই যে কোষের বিভিন্ন অংশগুলো, এই অংশগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোষীয় অংশ হলো কোষ প্রাচীর, কোষ ঝিল্লি এবং প্রোটোপ্লাজম। সংক্ষেপে এখন এগুলোর গঠন এবং কাজ সম্পর্কে আমরা জানবো। এখানে আমরা একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষের ছবি দেখতে পাচ্ছি। তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য হলো, প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর নেই, বা এই ক্লোরোপ্লাস্ট কিন্তু প্রাণী কোষে নেই। তো উদ্ভিদ কোষে রয়েছে ক্লোরোপ্লাস্ট, কোষ প্রাচীর, কোষ গহ্বর, এবং প্রাণী কোষে রয়েছে লাইসোসোম। এই বিষয়গুলো কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই রয়েছে। গলজি বডি, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, আন্তঃপ্লাজমীয় জালিকা, মাইটোকন্ড্রিয়া, এই জিনিসগুলো কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটি কোষে রয়েছে। কোষ প্রাচীর। উদ্ভিদ এবং কিছু অণুজীব কোষের অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। কোষের একেবারে বাইরের দিকে শক্ত আবরণই হলো কোষ প্রাচীর। প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান হলো সেলুলোজ নামে কার্বোহাইড্রেট। একই সাথে লিগনিন নামে এক ধরনের জৈব পদার্থ উদ্ভিদের কোষ প্রাচীরে পাওয়া যায়। অপরদিকে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে কিছু প্রোটিন ও লিপিড। ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন নামক এক ধরনের কার্বোহাইড্রেট থাকে। সুতরাং অনেক জীবে কোষ প্রাচীর থাকলেও সেগুলোর গঠন উপাদানে কিছুটা পার্থক্য থাকে। কোষ প্রাচীর কোষের নির্দিষ্ট আকৃতি দান করে, বাইরের প্রতিকূল অবস্থা থেকে ভেতরের বস্তুটিকে রক্ষা করে। কোষকে প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে, পানি ও খনিজ লবণ শোষণ পরিবহনে সহায়তা করে, এবং পাশাপাশি কোষগুলো স্বাতন্ত্র্য বজায় রেখে তাদেরকে পরস্পরের সাথে যুক্ত রাখে। কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কোষকে নিরাপদ রাখার কাজটি করে। তাই এটি হচ্ছে কোষকে ঘিরে থাকা দুটো স্তর বিশিষ্ট একটি নমনীয় আবরণ বা পর্দা, যা বাইরের পরিবেশ থেকে কোষের ভেতরের উপাদানগুলোকে আলাদা রাখে।
তার মানে আমরা বলতে পারি কোষঝিল্লি হলো নমনীয় একটি পর্দা যেটি বাইরে থেকে ভেতরের উপাদানগুলোকে আলাদা করে রাখে। এটি মূলত লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। প্রাণীকোষে যেহেতু কোষ প্রাচীর থাকে না, তাই কোষঝিল্লি হচ্ছে প্রাণীকোষের সবচেয়ে বাইরের স্তর। অপরদিকে যেসব কোষ প্রাচীর থাকে সেগুলোর ক্ষেত্রে এই ঝিল্লি বা পর্দা কোষ প্রাচীরের ঠিক নিচেই অবস্থান করে। তার মানে উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীরের পরেই কোষঝিল্লি থাকে। কোষঝিল্লির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ভেদ করে সব উপাদান কোষের ভেতর থেকে বাইরে যেতে পারে না বা বাইরে থেকে ভেতরে আসতে পারে না, বরং কেবল নির্দিষ্ট কিছু উপাদান এই পর্দা ভেদ করে কোষের বাইরে থেকে কোষের ভেতরে যাতায়াত করতে পারে। প্রোটোপ্লাজম কোষ প্রাচীর এবং কোষঝিল্লির দ্বারা ঘিরে থাকা কোষের যে স্বচ্ছ ঘন জেলির মতো বস্তু দেখা যায় তাকেই বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমে শতকরা 75 থেকে প্রায় 95% পানি। কোষের সমস্ত জৈব রাসায়নিক কাজ এখানেই কিন্তু সম্পন্ন হয়। প্রোটোপ্লাজমে দুটি অংশ, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। তোমরা যারা ঠাকুরমার ঝুলিতে রূপকথা পড়েছো সেখানে নিশ্চয়ই দেখে থাকবে গল্পের দৈত্যটিকে বধ করা খুব কঠিন, কারণ তার প্রাণ লুকানো থাকে গভীর এক তাল পুকুরের মাঝখানে ছোট্ট একটি কৌটার মধ্যে রাখা এক ভোমরার ভেতরে। গল্পের তালপুকুর আর তার মাঝখানের কৌটার কথাটা মনে রেখে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের পরিচয়টা খুব সহজেই বুঝে নেওয়া যায়। আমরা যদি কোষের এই প্রোটোপ্লাজমকে গল্পের তালপুকুর মনে করি, তবে পুকুরের মাঝখানে যে কৌটাটা সেটি হচ্ছে কোষের নিউক্লিয়াস, আর পুকুরের পানি হচ্ছে সাইটোপ্লাজম। শুধু তাই নয়, নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোম থাকে সেটাকে তুলনা করা হয় প্রাণ ভোমরার সঙ্গে। লক্ষ্য করে দেখো, কৌটাটা পুকুরের ভেতরে থাকলেও তার কিন্তু নিজস্ব সীমা আছে, আবরণ আছে। কোষের নিউক্লিয়াসের বেলায়ও তাই, সেটিরও নিজস্ব আবরণ আছে যা সেটিকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে রাখে। এবার আমরা রূপকথার বাইরে গিয়ে আরো একটু বিস্তারিতভাবে এই গঠন সম্পর্কে জানবো। নিউক্লিয়াস বিভিন্ন কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘিরে রাখা ঘন অস্বচ্ছ অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো একটি কোষের ভিতরে নিউক্লিয়াসের সুরক্ষিত অবস্থান। এই যে এটি হলো কোষ এবং কোষের ভিতরে এটি হলো একটি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের নিজস্ব পর্দা আছে যা তাকে সাইটোপ্লাজমের অন্যান্য অংশ থেকে পৃথক রাখে। সকল জীবের কোষে নিউক্লিয়াস থাকে না। যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকে তাকে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল বলে। প্রকৃত কোষ দুই প্রকার, যথা দেহকোষ এবং জনন কোষ। অপরদিকে যেসব কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে না সেগুলোকে আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল বলে। যেমন ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের আদিকোষ। রবার্ট ব্রাউন অর্কিডের পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার এবং নামকরণ করেন। প্রতিটি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে, তবে কোনো কোনো শৈবাল এবং ছত্রাকের এক একটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস প্রধানত কোষের কেন্দ্রস্থলে থাকে এবং বিভিন্ন কোষ ভেদে নিউক্লিয়াস সাধারণত গোলাকার, উপবৃত্তাকার বা নলাকার হয়ে থাকে। নিউক্লিয়াস কোষের সব ধরনের কার্যকলাপের নিয়ন্ত্রণ কেন্দ্র। নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম নামে একটি বিশেষ বস্তু অবস্থান করে, অনেকটা উপরে সেই গল্পের প্রাণ ভোমরার মতো, যা জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে। এই ক্রোমোজোমে আসলে জীবের বংশগতি পদার্থ অর্থাৎ ডিএনএ, ডিএনএ মানে হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এ ধারণ করে। ডিএনএ তথা ক্রোমোজোমের যদি কোনো ক্ষতি হয় তবে তা জীবের জন্য ক্ষতিকর পরিণতি বয়ে আনে। তাই ডিএনএ কে সুরক্ষা দেওয়ার জন্যই নিউক্লিয়াসের ভেতর তার অবস্থান। ডিএনএর গঠন ও কাজের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে মাতা-পিতার জন্মগত বৈশিষ্ট্যগুলো সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয়। নিউক্লিয়াসের ভেতরে গোলাকার নিউক্লিওলাস থাকে, এর কাজ রাইবোজোম তৈরি করা। রাইবোজোম হচ্ছে সেই অঙ্গাণু যা কোষের জন্য অতি প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে। তার মানে আমরা বলতে পারি এখানে কিন্তু একটি উপাদানের সাথে অন্য উপাদানটি সংযুক্ত। এবার আমরা সাইটোপ্লাজম সম্পর্কে জানবো। কোষের নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের বাকি অংশের নামই হলো সাইটোপ্লাজম। এটি প্রধানত প্রোটিন দ্বারা গঠিত। সাইটোপ্লাজম কিন্তু কোনো ফাঁকা স্থান নয়,
ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে এই সাইটোপ্লাজমে বেশ কয়েক রকমের অঙ্গাণু দেখা যায়। যেমন এই সাইটোপ্লাজমে রয়েছে মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, গলজি বডি, আন্তঃপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোসোম ইত্যাদি। এছাড়া উদ্ভিদ কোষে প্লাস্টিড এবং প্রাণী কোষে সেন্ট্রোসোম ও সেন্ট্রিওল থাকে। সাইটোপ্লাজম কোষের এসব অঙ্গাণু ধারণ করে। এছাড়া কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া যেমন শক্তি উৎপাদন, জীবাণুর আক্রমণ প্রতিরোধ, পরিবেশের প্রতি সংবেদনশীলতা ইত্যাদি সম্পন্ন হয় সাইটোপ্লাজমে। যে কোনো জীবে দেহে সংঘটিত সকল রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বিপাক বলে। বিপাক প্রক্রিয়া সম্পাদনের জন্য কোষের নির্দিষ্ট মাত্রার অম্লত্ব বা ক্ষারীয় অবস্থা বজায় রাখতে হয়। সাইটোপ্লাজম কোষের অম্লীয় বা ক্ষারীয় অবস্থা নিয়ন্ত্রণ করে। আগে বলা হয়েছে সাইটোপ্লাজমে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণু অবস্থান করে, তবে এই শ্রেণীতে আমরা সেগুলোর সবার পরিচয় বিস্তারিত জানবো না। কেবল দুটো অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ সম্বন্ধে জানবো। এখানে আমরা অনেক সময় গাছের যে অনুভূতি আছে বা গাছ যে সংবেদনশীল তা প্রমাণে লজ্জাপতির পাতা উদাহরণ হিসেবে ব্যবহার করি। এর কারণ কি জানো? এর পেছনে কোষ গহ্বরের বিরাট ভূমিকা রয়েছে। লজ্জাপতি পাতার গোড়ায় অনেক কোষ থাকে। ওই সব কোষ গহ্বর পানি ভর্তি থাকে। পানি ভর্তি হওয়ার কারণে লজ্জাপতি গাছের পাতার ডাঁটা সোজা হয়, কিন্তু হঠাৎ পাতা ছুলে কোষ থেকে পানি বেরিয়ে যায়, ফলে ফোলা কোষগুলো চুপসে যায় এবং লজ্জাপতি পাতার ডাঁটা নিচের দিকে নুয়ে পড়ে। আস্তে আস্তে সব পাতার কোষে এই প্রভাব পড়ে এবং এভাবে সব পাতা নুয়ে পড়ে। তো নিচে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হলো মাইটোকন্ড্রিয়া। এখানে আমরা যে বিভিন্ন জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো ক্রিস্টি, ম্যাট্রিক্স, অভ্যন্তরীণ ঝিল্লি, বাহ্যিক ঝিল্লি। এবার আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানবো। মাইটোকন্ড্রিয়া হলো সাইটোপ্লাজমে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেখানে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের কয়েকটি ধাপ সম্পন্ন হয়। শ্বসন প্রক্রিয়ায় কোষের ভেতর থাকা গ্লুকোজ অণু ভেঙে জীবের ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন হয়। তার মানে আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়ায় কিন্তু শক্তি উৎপন্ন হয়। এই প্রক্রিয়া সম্বন্ধে তোমরা এই বইয়ের জৈব শক্তি অধ্যায়ে আরো বেশি জানতে পারবে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে একে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই মাইটোকন্ড্রিয়া থাকে। প্রতিটি মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট আবরণ বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই ঝিল্লিটি প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লির বাইরের আবরণটি মসৃণ, কিন্তু ভেতরের আবরণটি স্থানে স্থানে ভাঁজ হয়ে ভেতরের দিকে ঝুলে থাকে। এই ভাঁজগুলোকেই বলা হয় ক্রিস্টি। উপরের ছবিটিতে কিন্তু আমরা ক্রিস্টি, এখানে এই যে ভাঁজ হওয়া অংশটি হলো ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভেতরের অর্ধতরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলা হয়, অর্থাৎ এই দানাদার পদার্থ কিন্তু অর্ধতরল অবস্থায় থাকে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে যা সেগুলোর ম্যাট্রিক্সে অবস্থান করে। একটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত হতে পারে। প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে ক্ষুদ্র দানাদার বিভিন্ন আকারের প্লাস্টিড পাওয়া যায়। এর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা, ফুল ও ফলে বিচিত্র রং দেখা যায়। উদ্ভিদ কোষে সাধারণত তিন ধরনের প্লাস্টিড আমরা দেখতে পাই: ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। সবুজ ছাড়া অন্যান্য বর্ণ যেমন লাল, হলুদ ইত্যাদি বর্ণ বহনকারী প্লাস্টিড হলো ক্রোমোপ্লাস্ট। ফুলের পাপড়িতে ও ফলে ক্রোমোপ্লাস্ট থাকে, অর্থাৎ আমরা বলতে পারি ক্রোমোপ্লাস্টের কারণেই কিন্তু গোলাপ লাল রঙের হয়। এছাড়াও বিভিন্ন ফুল এবং ফলে বিভিন্ন যে রং আমরা দেখতে পাই এটি হলো ক্রোমোপ্লাস্টের কারণে। উদ্ভিদে বর্ণহীন যেসব প্লাস্টিক থাকে, অর্থাৎ কোনো রঙই যেখানে থাকে না, সেগুলোকে বলা হয় লিউকোপ্লাস্ট। যেমন উদ্ভিদের মাটির নিচের অংশ, নিম্নস্থ কাণ্ড, মূল প্রভৃতিতে কিন্তু লিউকোপ্লাস্ট থাকে। এরা খাদ্য সঞ্চয় করে। এখানে তিন ধরনের প্লাস্টিডের ছবি আমরা দেখতে পাচ্ছি: ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে বিভিন্ন ধরনের রং যেমন লাল, হলুদ ইত্যাদি বর্ণের জন্য দায়ী, এবং ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের জন্য দায়ী। লিউকোপ্লাস্ট হলো বর্ণহীন প্লাস্টিড। উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল
নামের অণু থাকে। এই যে ক্লোরোপ্লাস্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবুজ বর্ণের ক্লোরোফিল নামের এই অণুগুলো আছে, এবং এই অণুগুলোর কারণে কিন্তু গাছের পাতা সবুজ হয়ে থাকে। মানুষ সহ জীবজগতের বেশিরভাগ সদস্য সেগুলোর শক্তির যোগান পায় সেই প্রক্রিয়া থেকে, সেটি হলো সালেক সংশ্লেষণ। প্রক্রিয়াটি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টে। এজন্য কোষের সকল অঙ্গাণুর মধ্যে ক্লোরোপ্লাস্ট একটি বিশেষ অবস্থান অধিকার করে আছে। কেবল উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। এজন্য আমাদের গায়ের রং সবুজ নয়, কারণ প্রাণী কোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। কোষের মাইটোকন্ড্রিয়ার মতো ক্লোরোপ্লাস্টেরও নিজস্ব ডিএনএ আছে। সুতরাং যদি প্রশ্ন হয় নিউক্লিয়াসের বাইরে কোষের আর কোন কোন অঙ্গাণুতে ডিএনএ থাকে, তাহলে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের নাম আসবে। বিজ্ঞানীরা ফসলের ফলন বৃদ্ধি, রোগ ব্যাধি প্রতিরোধ ইত্যাদি বৈশিষ্ট্য অর্জনের জন্য নিউক্লিয়াসের পাশাপাশি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ডিএনএ নিয়েও কিন্তু অনেক গবেষণা করছেন এখন। এবার আমরা কোষের বিভাজন ও সংখ্যা বৃদ্ধি সম্পর্কে জানবো। জীবের দৈহিক বৃদ্ধির জন্য তার কোষের সংখ্যা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। কোষ সংখ্যায় বাড়ে বিভাজনের মাধ্যমে, অর্থাৎ একটি কোষ বিভাজিত হয়ে দুটি হয়, দুটি থেকে চারটি হয়। জীবের দেহ গঠনের জন্য দরকার দেহ কোষ, অপরদিকে তার প্রজননের জন্য দরকার প্রজনন কোষ। অর্থাৎ কোষ কিন্তু দু ধরনের, দেহটা বেড়ে উঠবে দেহ কোষের মাধ্যমে, কিন্তু নতুন একটি জীবের সৃষ্টি হবে প্রজননের মাধ্যমে, এবং এই প্রজননের জন্য দরকার কিন্তু প্রজনন কোষ। উচ্চ শ্রেণীর জীবে যেমন মানুষের ক্ষেত্রে দেহকোষ বিভাজিত হয় যে প্রক্রিয়ায়, তাকে বলা হয় মাইটোসিস। দেহকোষ মানে হলো দেহের বৃদ্ধি ঘটা, অর্থাৎ আমরা বলতে পারি মাইটোসিস প্রক্রিয়ায় দেহে বৃদ্ধি হয়। অপরদিকে প্রজনন কোষ তৈরি হওয়ার প্রক্রিয়াটি হলো মিওসিস। তার মানে মিওসিস প্রক্রিয়ায় কিন্তু নতুন জীবের জন্ম হয়। এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা তৈরি হয়। যদিও জীবের বেড়ে ওঠা কিংবা নতুন নতুন জীবের সৃষ্টির জন্য কোষের বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ হলেও, কোষের বৃদ্ধি যদি অস্বাভাবিকভাবে হতে থাকে, সেটির পরিণতি কিন্তু খুবই ভয়াবহ হতে পারে। এবার আমরা অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি সম্পর্কে জানব। কোষ বিভাজন অত্যন্ত নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া। যে কোনো জীব চায় তার কোষের সংখ্যা যেন অনিয়ন্ত্রিতভাবে না বাড়ে। শুধু সংখ্যার দিক থেকেই নয়, গুণগত দিক থেকেও কোষগুলো স্বাভাবিক বৈশিষ্ট্যের হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কোষ অস্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে সংখ্যায় বাড়তে থাকে, তবে তা জীবের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনে। এরকম ক্ষতিকর পরিণতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ক্যান্সার। মাইটোসিস প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কোষ বিভাজন হয়। সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে কোষগুলোর মৃত্যু হয়। এভাবে জীবের কোষের সংখ্যার একটি ভারসাম্য রক্ষা হয়। অর্থাৎ একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে বিভাজিত হতে হতে এক সময় কোষগুলোর মৃত্যু হয়ে যায়, আবার নতুন কোষের সৃষ্টি হয়। কিন্তু যদি কোনো কারণে এই কোষের মৃত্যু না হয়, অথচ নতুন নতুন কোষ তৈরি হতেই থাকে, তবে কিন্তু শরীরে টিউমার হতে পারে, যা এক পর্যায়ে ক্যান্সারের রূপ গ্রহণ করে। আমরা মিওসিস প্রক্রিয়ায় জনন কোষ তৈরি হওয়ার বিষয়টি উপরে জেনেছি। জনন কোষে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকা দরকার। জনন কোষের মাধ্যমে কিন্তু নতুন জীব জন্ম নেয়। যদি কোনো কোষের স্বাভাবিকতার চেয়ে বেশি বা কম ক্রোমোজোম থাকে, তবে এসব জনন কোষ থেকেও কিন্তু অস্বাভাবিক বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান জন্ম নেবে। উপসর্গগুলোর মধ্যে কিছু রয়েছে, যেমন ভাষা প্রকাশে অসুবিধা, বসা এবং হাঁটার সমস্যা, আচরণগত আবেগজনিত সমস্যা। আশেপাশে যাদের এরকম সমস্যা আছে, তুমিও তোমার বন্ধুরা তাদের প্রয়োজনে সাহায্য করে তোমাদের এলাকায় একটি পরিবর্তন আনতে পারো। তার মানে আমরা বলতে পারি জনন কোষেও কিন্তু নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকবে। এই ক্রোমোজোমের সংখ্যা যদি বেশি বা কম হয়, সেক্ষেত্রে নতুন যে জীবটি জন্মগ্রহণ করবে সেটিও কিন্তু বিভিন্ন সমস্যা নিয়ে জন্মগ্রহণ করবে। এই আলোচনা থেকে বলা যায় যে জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন কিন্তু খুবই